আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিতে। পাশাপাশি আজ আমরা কথা বলব একটা নতুন বিষয় নিয়ে। আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসটি বর্তমানে অবস্থান করছে পবিত্র নগরী, পবিত্র জায়গা মদিনা নগরীতে। মদিনার মানে তো সকলেই জানেন, একটা সুন্দর জায়গা, প্রশান্তিময় একটা জায়গা, শান্তিময় একটা পরিবেশ সবসময় বিরাজমান। আমরা এই সুন্দর পবিত্রতম মদিনা নগরীতে আজ আমরা আছি এবং আজকে আপনাদের মাঝে বিভিন্ন গল্প শোনাবো। আমরা একটা ব্যবসায়ীর গল্প, কীভাবে তার পথ চলা শুরু হলো, দেশ থেকে বিদেশের মাটিতে কীভাবে এই রেমিটেন্স যোদ্ধা হিসেবে এবং আরও ব্যাপক আকারের রেমিটেন্স যোদ্ধাদের প্রধানতম ব্যক্তি হিসেবে কীভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত দেশের জন্য, প্রবাসীদের জন্য, তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করব। এবং বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরের তলে, কীভাবে এই শুরু অবধি থেকে অল্প পুঁজি থেকে কীভাবে আজকে একজন ব্যক্তি সফলতম ব্যবসায়ী হইতে পারে এবং বিশিষ্ট ব্যবসায়ী হইতে পারে, তার গল্প আজকে আমরা শোনাবো আপনাদেরকে। আমরা কথা বলবো এই মদিনা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী, খেজুরি ইম্পোর্টার যারা মোহাম্মদ বেলাল উদ্দিন। আপনাকে স্বাগত আমাদের বিষয়ে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, আর এটিএম বাংলার সবাইকে ধন্যবাদ, আর আমার এই কথা যারা শুনবে দেশে বিদেশে তাদেরকে সবাইকেও ধন্যবাদ। আমি এখন আমার বসুন্ধরা রেস্টুরেন্ট মদিনা শরীফে আমি অবস্থান করতেছি ভাইরা, আর সবাইকে আমন্ত্রণ আমার এই রেস্টুরেন্টে। আজকে তো এক অল্প সময়ের মধ্যে তো বেলাল উদ্দিন আপনি বিশিষ্ট ব্যবসায়ী হন, খেজুরি ইম্পোর্টার হননি। আমি একটু আপনার পেছনের গল্প শুনতে চাই। আপনি আসলে দেশে ছিলেন, দেশে কি করতেন, কেনই বা এই বিদেশে পাড়ি জমালেন, বিদেশের মাটিতে আসলেন, একটু পেছনের গল্পটা একটু শোনাবেন? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা মানুষের পিছনে প্রত্যেক মানুষের তো একটা গল্প থাকে, আমাকে ওইভাবে যে আপনি তুলে ধরছেন, আপনাকে ধন্যবাদ। আমি আজকে থেকে 26 বছর আগে সৌদি আরব আসলাম। 26 বছর আগে আমি একটা গল্প আমাকে এখনো নাড়া দেয়। এটা আমি যখন সৌদি আরবের মধ্যে এয়ারপোর্ট আসলাম, যেদিন এয়ারপোর্টে আসলাম, আমি এয়ারপোর্টে নামছি, নামার পরে দেখতেছি কিছু মানুষ সৌদি আরব থেকে প্রবাসের থেকে দেশে চলে যেতেছে। তো আমি চিন্তা করলাম মানুষটা টাকা পয়সা কামাই চলে যেতেছে, আমি এখন আসলাম। আমার ওই কথাটা আজও আমি ওই কথাটা এয়ারপোর্টে চিন্তা করলাম। আজকে আবার এই দিন রাত মনে কর মাস বছর যাতে 26 বছর পারে দিলাম, কিন্তু ওই কথা আমার এখনো মনে হয়, এখনো আসছি, আমি ওই কথাটাই আমি আসছি এখনো, কি আসছি, বিদেশে আরো থাকবো। আর এই যে আলহামদুলিল্লাহ, আমি আসার পরে আমি সর্বপ্রথম আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের অনেক হেল্প পেয়েছি। বড় ভাইয়ের সাথে আমি ব্যবসা করছি। আলহামদুলিল্লাহ, আমি ব্যবসায়ী সাথে ছিলাম। আসার সাথে সাথে আমি ব্যবসায়ী ওইভাবে। আমাদের মানুষের তো বিদেশের যে অর্থনৈতিক জীবনে প্রথমত একটু কষ্ট পেতে হয়। আমরা যত ইনভেস্টার বা বিশিষ্ট ব্যবসায়ীদের থেকে গল্প শুনি, তারা একটা কষ্টের গল্প শোনায়। যেক্ষেত্রে কি আপনার কোনো কষ্টের গল্প? আমার প্রথমে যেদিন আসছি, আসার পরে আমার কোনো কষ্ট ছিল না। এটা বাস্তব, একটা অন্য মানুষ যাতে ভিন্ন। আবার আসার পরে মাঝখানে একটু কষ্ট হয়। এটা হলো একটা লাইফটা বিভিন্ন ধরনের থাকে। এটা আমার আসার সময় আমার খুব সুন্দর ফুলে ফলা যেমন ভরা থাকে, আমার ওই সময় সুন্দর জীবন অনেক বুকের মধ্যে আসা যাওয়া। এই সময় আসছি, ভালো লাগতেছে, বাইরে দোকানদারি করতেছে, অন্য মানুষ চাকরি করতেছে, আমার খুব ভালো লাগছিল। এভাবে করতে করতে আমার 3-4 বছর চলে গেছে। হঠাৎ আমরা যে ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম, এটা এই যে এখানের মালিক যে নামে করতাম, উনি আমাদেরকে একটু লসে ফেলেছে। আমার দোকানগুলো বিক্রি করে ফেলেছিল। বিক্রি করা ফেলেছে, আমরা 6 মাস অনেক কষ্ট পেয়েছি।
এমনকি কষ্টটা আসলে মানুষের আমরা এই যে একটা বাসা ৩০ তারিখ শেষ হয়েছে, একটা বাসা নেবো, বাসা নেওয়ার জন্য পকেটে 20টা টাকা ছিল না। মানে তো লাগবে বড় করে 1000 টাকা 500 টাকা, 20টা টাকাও ছিল না। মানে কিচ্ছু নেই। মানে কারণ আমরা ব্যবসা বাণিজ্য আছে মনে করো রানিং এতে একটা, মানে আমার পকেটে 20টা টাকা ছিল না। তারপরে এই যে 20টা টাকা ছিল না, কিন্তু মনের মধ্যে একটা সাহস ছিল। আমি যখন টাকা নেই তারপরে বাসায় চলে গেলাম, ভাইয়েরা সবাই দোকান বিক্রি করে ফেলেছে, দোকানের আর কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তারপরে আমার একটা চাচা ছিল, চাচার সাথে আমি সর্বপ্রথম কল দিছি। চাচা মক্কা, আলহামদুলিল্লাহ এখন অসুস্থ। সবার জন্য ওনার জন্য আমি দোয়া চাই। আল্লাহ যেন উনি অনেক বড় ব্যবসায়ী, মক্কার মধ্যে অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ী অনেক বড়। উনি বলতেছে, বাতিতে টেনশন করিও না, ইনশাল্লাহ টাকা পয়সা জানা লাগে আরেকটা দোকান দেখো। উনি সর্বপ্রথম কি দিছে, সাহস দিছে। কোনো সমস্যা না, মানুষের জীবনে এরকম মানে হয়। অনুপ্রেরণাময় মানুষ কিন্তু ছিল উনি। উনি ছিলেন আচ্ছা। যে একদম, মানে মানুষের তো একটা প্রথমে আসে তা একটু একটু করি তো মানে বড় করে, কিন্তু আমি বড় করে মাঝখানে আবার কি থামি গেলাম, মানে লসে পড়ে গেলাম। উনি আমাকে এইভাবে বলার পরে তারপরে আমি মক্কায় যাই, উনি আমাদেরকে টাকা পয়সা দিছে, আবার দোকান নিছি। দোকানের যার থেকে নেব এখানে সৌদি একটা লোক, উনি বলতেছে তোমরা যা আছে তা দাও, তুমি দোকান শুরু করে দাও, যা আছে তা দাও। তারপরে ওইভাবে শুরু করতে করতে আলহামদুলিল্লাহ আজকে এইভাবে আমার তো এইভাবে মার্কেটে দোকান ছিল, আবার বাবুস সালাম আমার দোকান ছিল। আবার এই বছর আমি এই প্রতিষ্ঠানটা মানে করলাম, আমরা আরো কয়েকজন আমার বন্ধুরা আছে সবাই মিলে। আমরা প্রথমে যেটা বাস্তব, মানুষের অনেক রূপকথার গল্প শোনায়, আমাদের নিয়তের মধ্যে ছিল মানুষের খেদমতের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে রুজি রোজগার রাখে, খেদমত করে। আমি একটা ব্যবসা করে মানে টাকা খাবো, দুই ধরনের হয়। আমি এখানে ইনভেস্ট করব, এখানে যাতে মানুষে খুশি হয়, মানুষকে তৃপ্তি দিবে, ভালো জিনিস দিতে পারে। আর আমার রেস্টুরেন্টটা আমি আমার গল্পটা মানে মুখের কথা আমি বিজ্ঞাপন করব না, আপনারা একটু ভিজিট করে দেখবেন। আমি যে মানে রেস্টুরেন্টটা করছি, আমার যে ময়লা রাখার জন্য যে দুর্গন্ধ আসবে না, ওখানে এসি লাগাইছি। আর কিচেন হলো আমাদের ওপেন, এখানে আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ এটা করার মানে আমি আমার একটা এরকম করলে মানে আন্তর্জাতিক মান হয়। পবিত্র রওজা মুবারকের পাশেই তো সকল দেশের মানুষরা হাজিরা কিন্তু এসে খেয়ে থাকে। আলহামদুলিল্লাহ অনেক আসে, সবাই এত খুশি হয়, এত প্রশংসা করে, বলতেছে মানে অধিকাংশ কিন্তু হাজি, তাই না? এরকম মনে হয় না যে সারা দেশের বাইরে থেকে ফরেনারে অনেক বেশি ফরেনার, আবার এই দেশের মানুষও অনেক ভালোবাসে। এই রেস্টুরেন্টটা খোলার পরে আজকে আলহামদুলিল্লাহ বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বাইরের ফরেনার বা এই দেশের মানুষ আলহামদুলিল্লাহ সবাই এত প্রশংসা, এত আন্তরিকতা দেখাইছে, এটা বলার মতো না। কারণ আমি সর্বপ্রথম আমরা লক্ষ্য উদ্দেশ্য ভালো কিছু দিয়ে, রাইট। আর এই প্রতিষ্ঠানটা করার পর রেস্টুরেন্ট অনেক বাংলাদেশি যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী, তারাও অনেক কিছু শিখছে, অনেক কিছু আছে দেখি যায়। মানে ব্যবসা করতে গেলে মান করতে হবে, ভালো করতে হবে। মানে এই যে আপনার যে কাজগুলো আমরা করছি, আর্কিটেক্টের কাজগুলো করছি, হ্যাঁ, রান্না বান্নার ভালো একটা ইন্টেরিয়র হয়ে খুব সুন্দর একটা আয়োজন। কারণ আপনি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, যদিও বা সেটা বাংলাদেশির খাবার পাওয়া যায়, কিন্তু এটা সকল দেশের জনগণের জন্য, যারা মেহমান আসেন, আল্লাহর মেহমান হিসেবে আসেন, ফরেনার গণে আসেন, তারা এখানে খেয়ে থাকেন। আমরা আসছি পর্যন্ত দেখলাম এই ধরনের সকল দেশের আপনাদের কাস্টমার দেখি। তো আমি এখন একটু রেস্টুরেন্টের গল্পটা শুনলাম, পাশাপাশি এই যে রেস্টুরেন্টের কথাটি শেষ করি আগে। এখানে এখানে কতজন শ্রমিক আছে বা তারা কোন দেশের, যদি একটু বলেন? এগুলো আসলে সব হলো আমাদের আলহামদুলিল্লাহ মাতৃভূমি বাংলাদেশের আমাদের ভাই বেড়াদার। সব হলো মানে আমরা যারা কাজ করে তাদেরকে আমি ভাই বলি। কারণ একটা যারা শ্রম দেয়, যারা এখানে চাকরি করে, তাদের দিয়ে আগে ভালো রাখতে হবে, তাইলে ওরা একটা কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করবে। তাদেরকে একটা কর্মচারী হিসেবে দেখলে হবে না, তারা আমরা ব্যবসার একটা পার্ট মনে করতে হবে। তাইলে যারা ব্যবসায়ী করবে তাদের থেকে প্রত্যেক শেপ আছে, যারা কাজ করে তাদের আমাদের ব্যবসার একটা পার্ট মনে করতে হবে। তাদেরকে ভালোবাসা দিতে হবে, তাদের সম্মানটা দিতে হবে, তাদের পাওনা কিভাবে খোঁজার আগে দিতে হবে, এগুলো একটু দেখতে হবে। আপনারা এটিএম বাংলার মাধ্যমে যারা দেশে বিদেশে দেখবেন, একটা খাবারের দোকান, প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট করলে আপনারা মান বজায় রাখবেন। আপনারা মান বজায় রাখলে আপনারা ওই ব্যবসায় আপনাকে ব্যাগ যেতে হবে না, এটা সামনে দেবে। হয়তো 2 মাস 3 মাস ভালো হবে না ব্যবসা, কিন্তু একদিন যখন ভালো হবে
আপনি অনেক আর উপরে টাকা তাকাতে হবে না। সেই কারণে আপনার মানে ব্যবসা কম হলো, কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তাদেরকে আরো অনুপ্রেরণা দিতে হবে, তাদেরকে আরো ভালোবাসতে হবে। তারা কিছু খাইছে না, এখন ঘুম ভালো করে হয়েছে না, বাড়ির দেশে কথাবার্তা বলছে না, এভাবে তারা অনুপ্রেরণা দেবে। তারা যখন সবসময় ছাঙ্গা থাকবে, তারাও মালিকের অনুপস্থিতি কি করবে, ভালো মানে একটা পারফরমেন্স দেখাবে, তাদের কাস্টমার সাথে কথা বলবে, দেশে হোক বিদেশে হোক। আমার দোকানের মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া সব দেশের মানুষের আছে, এত প্রশংসা করে। ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, কাতার, দুবাই, কালকে সৌদিরা, আলহামদুলিল্লাহ আমাদের ফুড, বাংলাদেশের ফুডটা, আমরা খাবারটা বিশ্বমানের মধ্যে আমি মনে করছি, আরো অন্যরা করছে, আরো অন্যরাও নিয়ে গেছে, কিন্তু মানসম্মত মানে আমাদের বাঙালি খাবারটা তাদের কাছে পরিচয় করেছে তারা, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ না, আমার ফেসবুকের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, খাইছি যে এটাও প্রমাণও আছে। হ্যাঁ, এটা তো আমার মুখের কথা না, যাই হোক আলহামদুলিল্লাহ। মানে বাঙালি খাবার খাচ্ছে না, তারপরেও আপনাকে আমি আরো স্পেশাল মাঝখানে একটা ধন্যবাদ দেয়, এটি আমার বাংলাদেশের মধ্যে 16-18 কোটি মানুষের সামনে রেখে যারা ব্যবসায়ী অনেক কিছু শিখার থাকে প্রত্যেক দিন, মানে আপনি কিছু চাইলে শিখতে পারবেন যদি চিন্তা করেন, যদি আপনার এগুলো খাবারের মধ্যে সেন্সিটিভের বিষয়, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মানসম্মত করলে আপনি খাবার খাইয়ে আপনার টাকার বিষয় হবে না, খাবার টাকা দিবে, কিন্তু আবার মানটা ভালো রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর ব্যবহার, এই তিনটা জিনিস। বাংলাদেশে বসে ব্যবসা করা আর পবিত্র নগরীতে মক্কা মদিনাতে সৌদি আরবে ব্যবসা করা পার্থক্য কি, এটা একটু বলবেন? এখানকার সরকার থেকে, আমাদের বাংলাদেশের দূতাবাস আছে, তাদের পক্ষ থেকে যে যে সার্ভিস পাওয়া দরকার, সেবা পাওয়া দরকার, সেসব সেবা আপনারা পেয়ে থাকেন কিনা? আলহামদুলিল্লাহ, আপনাকে আরেকটা আমাদের ব্যবসার পার্ট নিয়ে আরো একটা গল্পর মানে শুরু করলাম আপনাকে। আপনার এটিএম বাংলার কলকুশলী যারা আছে তাদেরকে আবারও ধন্যবাদ, কারণ আপনি যেই কথাটা বলছেন, আসলে এই দেশের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। সৌদি আরবের পবিত্র নগরীতে আমরা 26 বছর কাটা দিছি, এটা হলো অনেক বড় আমার পাওনা। আর দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক টাকা আয় রোজগার করছে আমাদের মতো যারা হাজার হাজার বাংলাদেশি প্রবাসী আছে, সবাই মানে একজন মানে একদম নির্বিচারে চাকরি করছে, তারাও 70 মধ্যে 90 জন মানে লাকি, এটা বলতে পারবেন, হয়তো 10 জন 19-20 হয়ে যায়। আর আমাদের থেকে একটা আমরা যখন বিশ্বমানের একটা দেশে থাকি, উন্নত কান্ট্রিতে, মা এই দেশের আইনকে শ্রদ্ধা করেন, এই দেশের আইনকে শ্রদ্ধা করলে এটা ভালো নিজের জন্য। আপনি আইন মানবেন না, আইনের বাইরে কাজ করবেন, তাইলে তো এটা তো ওদের কোনো দোষ না, এটা আমাদের ব্যক্তিগত দোষ। কিন্তু আইনের ভিতরে থেকে কেউ তো আজ পর্যন্ত। আপনার কি মনে হয় এই যে বাঙালিরা যারা একটু বিপদে পড়ে, সমস্যায় পড়ে, তারা আইনটাকে না মানার জন্য বা কিভাবে স্কিল, বিশেষ করে আমাদের স্কিল খুবই দরকার, স্কিল ডেভেলপমেন্ট একটা ব্যাপার খুবই দরকার। অনেকে জানে না আচরণ কিভাবে করতে হয়, কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয়। এখানকার পরিবেশ আর আমাদের দেশের পরিবেশ অনেক পার্থক্য দেখা যায়। একটা টিস্যু ব্যবহার করে আমি কারওয়ান বাজারে, বহদ্দারহাটে, আগ্রাবাদে ফেলে দিচ্ছি যতত্র, বাট আপনি এখানে চাইলে পারবেন না, আমরা এখানে পারছি না। বাট আমি একই ব্যক্তি, আপনি বেলালউদ্দিন, আপনি আমার এখানে ফেলছেন না, ঠিক বহদ্দারহাটে গিয়ে ফেলে দিচ্ছেন। অনেক পার্থক্য। তো এই জায়গা থেকে আমাদের যারা এখন প্রবাসী দেশে আসতে চায়, এই দেশে আসতে চায়, তারা যারা কষ্ট পায়, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হতে পারে? আমার একটা বক্তব্য হলে, ইয়ং জেনারেশন এখন যারা দেশে থেকে প্রবাসে আসতে চায়, শুধু সৌদি আরব বলি না, যেখানে আমাদের আমাদের যখন আমরা প্রবাসে যাই এখন বলে, আর আমার ব্যক্তিগত নাম থাকে না, এটা বাংলাদেশি হিসেবে নাম হয়। আমি উন্নয়ন করলে এটা বাংলাদেশি হিসেবে পুরো জাতির উপর যায়। তারপর আপনার থেকে করতে হবে কি, যারা প্রবাসে আসবে তাদেরকে 1 মাস 15 দিন একটা ট্রেডিং সেন্টার গুলো, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, যে দেশে যায় এই দেশের আইন কানুন মানে মানা। আর আপনি একটু এই দেশে ছিলেন একরকম, আরেক দেশে আসছেন, আর এই কিছু কিছু মৌলিক কিছু জিনিস আপনি ট্রেডিং, শুধু আসার আগে কিছু ট্রেডিং শুধু নামের উপর রাস্তা আছে, এগুলো না, মানে প্রত্যেক এলাকা ভিত্তিক, মনে করো চট্টগ্রাম বিভিন্ন থানায় আছে না, থানা ভিত্তিক 1 মাস বিদেশ যাবে, ওই জায়গার মধ্যে 1 মাস ট্রেনিং নেবে, মানে বিদেশি ট্রেনিং, ট্রেনিং। মানে কি কথা বলতে হয়, কি ভাষা নিয়ে কথা, গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয়, কিভাবে চালাতে হয়, এক কথা। এইভাবে এইরকম করলে আমরা জাতি হিসেবে আরো উন্নত হব, আমাদের দেশের মানটা অনেক ভালো থাকবে। আমার আইন কানুন সম্পর্কে তাকে সবকিছু জানান দিতে হয়। জানান দিতে পারে, থানা ভিত্তিক করে দিলে
কারণ বাংলাদেশের মানুষ তো বিভিন্ন দেশে যায়, এটার কারণে কি ভয় মানে আমাদের বাঙালিরা একটু কষ্টে পড়ে, কষ্ট পড়ে আবার খারাপ চোখে দেখে ও অন্যরা। মনে করেন আপনি একটা মনে করেন এই একটা ওয়াশরুম গেলে হাত হুত করলেন, এটা একটা মৌলিক, এটা একটা সবচেয়ে বড়। আর একটা একটা মানুষকে আমি যেহেতু পরদেশে আছি, ওই মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, সম্মানে কথা বলতে হয়, ওই জিনিসটা আর বাংলাদেশের মতো গড়ে এটা তো হবে না। আপনি যাবেন প্রত্যেক মানুষকে একটা ভালোবাসা দিন, একটা সম্মান করলে নিজের সম্মানটা ভালো হয়। এটা সম্মানটা আরো নিজের জন্য, ব্যক্তিগত আমার দেশের জন্য উজ্জ্বল হলো। এই অনেকজন আছে মানে এরকম একটা মনে করেন লাইন ধরে একজন লোক সামনে হারালো, তারপর হুট করে আমার দেশের লোক একটা সামনে আসলো, এটা তো হয় না। একদম প্রত্যেক দেশের প্রত্যেক জায়গার মধ্যে আইন কারণ আছে, আইনকে শ্রদ্ধা করবেন, এই দেশে আসলে এই দেশের সিস্টেম মধ্যে চলবেন, যার কাছে আসবেন আর আসার আগে যার মাধ্যমে বিষয় নেবেন, এটা কি আপনারা কামা দিবে না, এটাতে এগুলো দেখে আসবেন। এগুলো যদি আপনার সাথে ফ্রড করলো, একামা দিল না, এটা তো অন্য বিষয়। আপনি আসার আগে যাচাই বাছাই করে সবকিছু দেখে শুনে আসবেন, তার কর্মটা কি হবে সবকিছু এগ্রিমেন্ট জানাশোনা মানুষ থেকে বিষয় নেবেন, এগুলো করে আসবেন। তাইলে আপনার জন্য ভালো হবে আর দেশের জন্য ভালো। কারণ একটা মানুষ যদি আপনি বেশি লেখাপড়া না করলেও এটা প্রশিক্ষণ কেন্দ্র করে, তাইলে কিছু শিখে আসলো। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মামস ম্যাজিক। HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert দৃঢ় মজবুত শক্তিতে অটুট। HM Steel। ওকে 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 আমরা শেষ প্রান্তে আছি। খেজুর নিয়ে একটু কথা বলি। আপনারা যেহেতু খেজুর ইম্পোর্টার করেন, বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর হিসেবে আপনার বেশ পরিচিত, আজ সমাদৃত। এই যে খেজুরের বাগান, কি পরিমাণ খেজুর উৎপন্ন হয় আপনাদের, এবং এটা কোথায় বিক্রি করা হয়? আমাদের কি দেশেই, বাংলাদেশে কি পাঠান, পাশাপাশি অন্য কোনো দেশে পাঠান কিনা? এক কথায় খেজুর নিয়ে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম কি রকম? প্রথমে আমার বড় ভাই আর বন্ধুবরণ আব্দুল মন্নন ভাই, উনি দীর্ঘ 30 বছর খেজুরের ব্যবসা করে। ওনার সাথে আমায় ভালো সুসম্পর্ক। এই উনি আমাকে খেজুর বাগানের মধ্যে অনুপ্রেরণা জমাইছে। আমি খেজুর বাগান নিলাম, নেওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্ট, বাংলাদেশের যারা একটু সচ্ছল ভালো আর যারা ভালো সুস্বাদের খাবার খেতে চায়, মানে ড্রাই ফ্রুট, খেজুরকে অনেক ভালোবাসে। এই বর্তমান 26 সাল, আজকে থেকে করোনার পরবর্তীতে খেজুরের অনেক মূল্য, খেজুরের অনেক চাহিদা বাড়ছে দেশে বিদেশে। কারণ খেজুর এমন একটা জিনিস, আপনি একটা মৃত্যু বাড়িতে গেলেও মানে কিছুতে ওখানে খাবার ব্যবস্থা থাকে না, জানাজার পরে 2টা খেজুর দেয়। আর একটা ছোট বাচ্চা দুনিয়া থেকে আসলো, মিষ্টি হিসেবে 2টা খেজুর দিল। আর একটা অফিস আদালত গেলেন, ভালো জায়গায় দিল, কিছু না হলে একটু খেজুর দিল। আর যারা খায় তাদের থেকেও একটু ভালো লাগে, কারণ আমাকে সম্মান করলো। এইরকম এই বর্তমান করোনার পরবর্তীতে খেজুরের অনেক চাহিদা। এই চাহিদাকে সামনে রেখে আমার সাথে গত কয়েক বছর আগে
কিছু খেজুরের বা বাংলাদেশের যারা ব্যবসায়ী আমার এখানে আছে, আমি ওদেরকে ব্যবসায়ী হিসেবে জানতাম না, এমনি মেহমান হিসেবে আমি তাদের অনেক খেদমত করি, তাদের সাথে আমার বন্ধুত্ব, তাদের সাথে আমার ভালো রিলেশন। উনি এক পর্যায়ে আমি বলতেছি একটু খেজুর বাগানে ভিজিট করে যান, আপনারা ফ্যামিলি সহকারে আসলেন। ওখানে গেলে ওনারা যাওয়ার পরে ওনারা অনেক খুশি হলো। খুশি হওয়ায় বলতেছে আপনার তো খেজুর বাগান আছে, আমি জানতাম না, আমরা তো যেহেতু খাদ্য ব্যবসা করে এই খেজুরটা যদি আমরা সুস্বাদের খেজুর এখানে উৎপাদন করে মাঝখানে কেউ হাতটা পরে ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম। ওনার আন্তরিকতায় ভালোবাসায় উনি আমাকে ডাকাইলেও ওনার সাথে দীর্ঘ অনেকক্ষণ মিটিং হলো, অনেকবার খাওয়ার পরে আমরা তাদের যেটা চাহিদা অনুযায়ী তাদেরকে আমরা মাল দিই। আমরা মাল দেওয়ার আগে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের, যেগুলো আন্তর্জাতিক মানের খেজুর, মানে ছোট মানে একটু খারাপ এরকম অন্য ব্যবসায়ীরা যেভাবে নেয় আমরা এরকম নেই, প্রিমিয়াম কোয়ালিটি। আমরা স্যাম্পল পাঠাইছি এরকম, আবার এক কন্টেনার পাঠাইছি, ওরা দেখে অনেক খুশি হয়েছে। এরকম মাল আর কোনো জায়গায় নেই। আমাদের মালগুলো আপনি সহজে পেয়ে যাবেন। আর সিএসডির মধ্যে ক্যান্টনমেন্টের যত সিএসডি আছে ওখানে আমাদের খেজুরগুলো পাবেন। তাই এক পাকে এই কথাটা বললাম। তা আলহামদুলিল্লাহ ওরা খেজুরের কোম্পানির নামটা কি লেখা আছে, যেটা সচরাচর মানুষ আমাদের যারা এখন টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখছে, জি আসলে কি আমরা পারফেক্ট সাপ্লায়ারের কোম্পানির নামে আমরা খেজুরটা নিয়ে দিছি। না আপনাদের লোগো থাকবে যে পারফেক্ট নামে, পারফেক্ট পারফেক্ট নামে যে খেজুরগুলা বাংলাদেশে আমাদের বাংলাদেশীয়রা খাবে, জি সেগুলো যে আপনারাই তৈরি করেন, আমি বাইরে নিজেরাই এগুলো ওকে ওকে নিজে। আলহামদুলিল্লাহ ওদের চাহিদা অনুযায়ী আমরা আরো রমজানকে সামনে পবিত্র রমজানকে সামনে রেখে আরো অনেক আমাদের কাজের কাছে সময় কিন্তু রমজান, খেজুরের খুব চাহিদা বেড়ে যাবে, আমাদের সারা বছরই খাই। আসলে আপনাদের পরিকল্পনা আছে কিনা? ওকে আমাদের পরিকল্পনা, আমাদের মালগুলো আগামী 20 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে পৌঁছে যাবে। এই আপনার বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে জাহাজের মাধ্যমে যায় জাহাজে কন্টেনারের মধ্যে 25,000 কেজি থাকে কন্টেনারের মধ্যে। প্রথমে দিছি, এগুলো ভালো পাইছে, তারপরে তারা অনেক চাহিদা দিছে, এবারেও দিছি, আরো চাহিদা আছে তাদের রমজানের পরও। তাদেরকে আমরা আবার আমন্ত্রণ জানাইছি মদিনায়, আরো মানে তারা আর একটু দেখবে। তা আলহামদুলিল্লাহ আমরা প্রথমে চাইছি ভালো কিছু দিয়েও তো মানুষের খেদমত করা যায়, ভালো কিছু মানে আমরা খেজুরটা এমন দেবো বাংলাদেশের মানুষ আমার এই খেজুরটা খাইয়ে দেখলেও পছন্দ করবে, খাইয়ে আরো সুস্বাদের ভালো লাগবে, তৃপ্তি সহকারে। বাঙালিরা বাংলাদেশে বা আপনাদের ওখানে আপনাদের যে বাগানে কি ধরনের খেজুর তো অনেক প্রকারভেদ আছে, অনেক ধরন আছে, জি জি। তো কোন খেজুর আপনার থেকে বেশি উৎপন্ন হয়? আমাদের খেজুর বাগানের মধ্যে হয় মাজদুল, মারিয়াম, তারপরে যেটা আপনার কালমি খেজুর বলে সাফাউল এটা, তারপরে আরো আছে আপনার সুক্রি খেজুর, তারপরে আরো আপনার মারিয়াম, এই বিভিন্ন জাতের খেজুর আমাদের এখানে হয়। আর কোন খেজুরের চাহিদা বেশি? বাংলাদেশের এরকম বর্তমানে আপনার মাবরুমটা যার, মাজদুল আছে, সাফাউই আছে, সুক্রি আছে, সুক্রি শুধু রমজানে একটু বেশি চলে, সুক্রি খেজুর, তারপরে আজুবা খেজুর, আরো অনেক পথের খেজুর আছে। খেজুরের তো বাংলাদেশের কথা বলি, খেজুরের তো প্রচুর দাম এখন, তো সেই জায়গায় কি এটা দাম কি আপনারাই নির্ধারণ করেন, কি আপনাদের কস্ট কি বেশি এরকম কিছু? আসলে এখানে নেওয়ার সময় এগুলোর দাম বেশি পড়ে না, এই দেশের মানে যেগুলো লোকাল বাজার বিক্রি হয় তার থেকে আরো কম দিয়ে বাংলাদেশের যারা এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে তারা নিয়ে যায়। এই যে এখানে যারা আছে তারা এক্সপোর্ট করে, ওখান থেকে ইম্পোর্ট করে যারা নিয়ে যায়, এখানে বাংলাদেশে যেয়ে এটা যখন ব্যাট আসে, অনেক বেশি যুক্ত হয়ে যাওয়ার পরে এটার দাম আপনার এক কন্টেনার তো $15,000 এলসি করতে হয়, আরো 50 লাখ টাকা মানে কি আপনার থেকে এক্সট্রা ডিউটি বলেন, এলসি আপনার ওই ওয়েট বলেন, ওই দামের মধ্যে পড়ে যাচ্ছে, ওইটা পড়ে যায়। না হলে এখান থেকে তো আর একদম কম দামে পাইতেছেন, অনেক কম। বাজারের মধ্যে আপনারা হাজিরে যে মাল কিনবে তার থেকে অনেক বেশি। আপনার কি মনে হয় সরকারিভাবে যদি এটাকে একটু সহায়তা করা হয়, যেহেতু এটা খাবার, এটা একটা সুন্নতি খাবার, এটা পবিত্র নগরীর খাবার, এটাকে যদি একটু শুল্ককে যদি আরো অনেক কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে আপনার মনে হয় না যে এটার আর চাহিদা আরো বেড়ে যাবে? আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ। এখানে হয় দেখেন, আসলে এটা আজকে থেকে 5 বছর আগে অনেক কম ছিল, 10 লাখ 8 লাখ
12 লাখ এরকম ছিল। হঠাৎ করে এসে খারাপ বা কিভাবে এই 10 লাখ টাকার ডিউটি বা বেড বলেন বা এটা একটা এই 50 লাখে নিয়ে গেল। আসলে এই খেজুরটা আসলে কি জানেন, মানুষের চাহিদা সুন্নতি খেজুর, এটার মধ্যে একটা ধর্মীয় অনুবাদ কি কাজে লাগে মানুষের, মানে এই ধর্মীয় ভাবটা আসে। এই খেজুরটা অনেক শেফা, এই খেজুরটা মানুষ সবাই খেতে চায়, মানুষের জন্য অনেক উপকারে। কারণ আমি একটা আমার দাবি জানাই বাংলাদেশ সরকারকে, এই খেজুরের দামটা যেন এই বাংলাদেশের ডিউটি বলেন বেড বলেন একটু যেন কমায়। এটা কমাইলে বাংলাদেশেও চাহিদা হবে, মানুষ ভালো জিনিস খেতে পারলো। মানে অন্য ফ্রুট আছে না, মনে করেন বাইরের দেশে যায়, মালটা যেতেছে, আপেল যেতেছে, আঙ্গুর যেতেছে, ওই ফলের মধ্যে তো এত কিনে আপনার বেড নেই। এই খেজুরের জন্য কেন হলো আমি বুঝতে পারলাম না। খেজুর যে জিনিস খেয়ে কোনো এখানে রাসায়নিক কিছু দিতেছে না, তাইলে এটা খাইয়ে মানুষের উপকারিত। আপনি মালটা বলেন, আপেল বলেন, বিভিন্ন ধরনের ফ্রুট যেগুলো এখানে অনেক বিভিন্ন ধরনের বিষ মিশানো হইতেছে। আর এখানে তো ফ্রেশ খেজুরের মধ্যে কোনো কিছু নেই, মানুষের জন্য একটা রুগী খেতে পারে। আপনি মনে করো অন্যান্য ফল রুগী চাইলে খেতে পারে না। তাই আসলে আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই খেজুরের ডিউটি বেডটা একটু কমান। ওকে ওকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আসলে আপনি খুব ব্যস্ত রাখেন, বিভিন্ন নানাবিধ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত। আমরা এখন বসে আছি আপনার অন্যতম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা রেস্টুরেন্টে, খুব চাকচিক্যময় একটা রেস্টুরেন্টে বসে আমরা গল্প করছি, খেজুরের গল্প করছি। এত ব্যস্তময় সময় থেকে টিন বাংলাকে সময় দিয়েছেন, টিন বাংলার পরিবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য জানিয়ে আপনাকেও এটিএম বাংলার পরিবারকেও আর বাংলাদেশে যারা দেখবে সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা মদিনায় আসলে আমার বসুন্ধরা রেস্টুরেন্টে আসবেন অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা একটু বিশিষ্ট ব্যবসায়ীর গল্প শুনলাম, তার পথ চলা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার এই এত অর্জন, তার এত সম্ভাবনায় কাজ, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আমরা এই বিশিষ্ট ব্যবসায়ীর মদিনা নগরীর, ইসলামের অন্যতম একটা সুন্দর নগরী, এই মদিনা নগরীর বুকে এত বড় ব্যবসা বাণিজ্য নিয়ে পথ চলা, কাজ করা, এত প্রবাসীদের নিয়ে, আমাদের বাংলাদেশীয় ভাইদেরকে নিয়ে এত কাজ করা, রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, তারা অক্লান্ত পরিশ্রম করেছে দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। পাশাপাশি অন্যতম একটা খাদ্য আমরা বাঙালিরা বেশি খেয়ে থাকি, সেটা হচ্ছে খেজুর। খেজুরের এক্সপোর্টার, নিজস্ব বাগান আছে তার। এই বাগানের মধ্যে আমাদের যেগুলো চাহিদা খুব বেশি আমাদের দেশে, সেই সব খেজুর কিন্তু এই উক্ত বাগান থেকে কিন্তু উৎপন্ন করা হয়। আজকে তার অন্যতম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা রেস্টুরেন্টে বসে আমরা তার ব্যবসায়ের গল্প শুনেছি। আগামী দিন অন্য কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে, অন্য কোনো সরকারি প্রতিনিধির কাছে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব তাদের কর্মকাণ্ড নিয়ে। আগামী পর্ব একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবাই কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক।
HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী প্রতি স্তরে যত্ন HM Steel Expert এনেছি স্বাধীনতা রাখবই শক্ত হাতে গড়ব দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM Steel